হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বায়োলজি এডুকেটর ডক্টর নওয়াজ স্যার। ক্লাস 11 এর কোর্স চ্যাপ্টার চলছিল, যেখানে লেকচার 3 পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে লেকচার 4। আমি তোমাদেরকে বলেছিলাম যে সানডে এবং মন্ডে রেগুলারলি এবার ক্লাস আসবে। তো আজকে সানডে, আজকে তোমাদের লেকচার 4 আসছে। আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা নিয়ে, যার নাম প্লাজমা পর্দা বলেছিলাম। আজকে পড়বো আমরা কোষ প্রাচীর নিয়ে, অর্থাৎ যাকে ইংলিশে বলা হয় সেল ওয়াল। তো আজকে আমাদের পড়ার টপিক যেটা সেল ওয়াল, এটা নিয়ে একটুখানি প্রথমে ডেসক্রিপশন দিয়ে দিই, তারপর আমরা এই চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাব। আমরা জেনারেলি যখন পড়াশোনা করেছিলাম কোষ পর্দা, তখন বলেছিলাম যে প্রত্যেকটা কোষের চারপাশে একটা কোষ আবরক থাকে, অর্থাৎ কোষের চারপাশে একটা বাউন্ডারি থাকে যে কোষকে রক্ষা করে। আমি তখনই বলেছিলাম যে কোষের চারপাশে আর একটা কোষ আবরক থাকে বা বাউন্ডারি থাকে যে সুরক্ষা দেয় কোষকে, কিন্তু এটা প্রত্যেক কোষে থাকে না। কাদের থাকে কাদের থাকে না, এই নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম আমরা যারা মানুষ, যারা প্রাণী, কুকুর, ভেড়া, ছাগল যা আছে, যত প্রাণী তোমার চোখের সামনে দেখতে পাও, এই সমস্ত প্রাণীর কোষ প্রাচীর থাকে না। তাহলে কোষ প্রাচীর কাদের থাকে? আমি বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট যাদের থাকে তাদের হলো উদ্ভিদ অর্থাৎ প্ল্যান্ট। তোমার চারপাশে যত গাছ দেখতে পাচ্ছ, প্রত্যেক গাছের কোষের চারপাশে একটা কোষ পর্দার চারপাশে একটা কোষ প্রাচীর রয়েছে। তাহলে কার কার রয়েছে? আমি প্রথমে বলেছিলাম যে আমরা দেখতে পাবো মোনেরা অর্থাৎ ব্যাকটেরিয়ার চারপাশে কোষ প্রাচীর, আমরা দেখতে পাবো কিছু প্রোটিস্টার চারপাশে কোষ প্রাচীর, আমরা বলেছিলাম ফাঞ্জাইয়ের চারপাশ অর্থাৎ ছত্রাকের চারপাশে কোষ প্রাচীর দেখতে পাবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো উদ্ভিদের চারপাশে আমরা কোষ প্রাচীর দেখতে পাবো। এবার এই কোষ প্রাচীর রিলেটেড জিনিসপত্রগুলোই আমরা ভবিষ্যতে পড়তে যাবো। এইমাত্র যেটা বললাম সেটা নিয়ে এখানে লেখা আছে প্রথম স্লাইড। আজকে ক্লাসটা খুব একটা বড় হবে না, ছোট্টই হবে, চেষ্টা করবো 30 থেকে 40 মিনিটের মধ্যে যেন কোষ প্রাচীরটা কমপ্লিট করতে পারি। কালকে আছে তোমাদের মন্ডে, কালকে তোমাদের রাত্রিবেলায় যেমনভাবে শিডিউল আছে 9টার সময় আই থিঙ্ক তোমাদের কিন্তু আমি লাইভ নেব। সেখানে নিউক্লিয়াস সঙ্গে আরও যদি কোনো কোষ অঙ্গাণু পড়ানো সম্ভব হয় তাহলে সেখানে পড়াবো। আর যদি নিউক্লিয়াসটা পর্যন্তই হয় তাহলে ওটাই খুব অ্যাটেনশন সহ লাইভ ক্লাস কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো কালকে রাত্রি 9টার সময়, অর্থাৎ মন্ডে 9টায়। আজকে আমাদের পড়ার টপিক হলো কোষ প্রাচীর অর্থাৎ সেল মেমব্রেন। সেল মেমব্রেন বলছি, এটা হবে সেল ওয়াল। এটা কি হবে? এটা হবে সেল ওয়াল। তাহলে আমরা শব্দের যেমন ভাবে মানে বুঝি, এখানেও মানে বোঝার চেষ্টা করব। আমরা জানি কোষকে আমরা বাংলায় কি বলি, ইংলিশে কি বলি? সেল। আর ওয়াল মানে তাকে কি বলা হয়? প্রাচীর। যেমন ভাবে আমরা বলি না চায়নার গ্রেট ওয়াল, চায়নার প্রাচীর যেটা আছে তাকে বলা হয় চায়নার গ্রেট ওয়াল। তার মানে কোষের চারপাশে যে প্রাচীর রয়েছে, ওই চায়নার চারপাশে যে প্রাচীরটা তৈরি হয়েছিল তার কাজ কি ছিল? চায়নাকে সুরক্ষা দেওয়া। সেই জন্যই তো অত টাকা খরচা করে অত মোটা দেওয়াল তৈরি করা হয়েছে। একইভাবে যে সমস্ত জীবেদের ক্ষেত্রে কোষে আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাদের শুধু কোষ পর্দা দ্বারা কাজ হবে না, তাদের চারপাশে আর একটা বাউন্ডারি দরকার যে তুলনামূলক কোষ পর্দার থেকে অনেকটা শক্ত হবে এবং বেশি প্রোটেকশন দিতে পারবে, তাকেই বলা হয় কোষ প্রাচীর। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে কোষ প্রাচীর কিসের জন্য প্রয়োজন পড়লো, তাহলে প্রথম অ্যান্সারই হবে যান্ত্রিক সুরক্ষা। প্রথম অ্যান্সারই কি হবে? যান্ত্রিক সুরক্ষা। তাহলে প্রশ্ন হবে, স্যার এই যে যান্ত্রিক সুরক্ষা দিবে, যেমন দেওয়াল বা কোনো এমন একটা জায়গা যেটা আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি হয়, তাহলে সেই জায়গাগুলো তো জেনারেলি মৃত হয়। মৃত হলে আমাকে সুরক্ষা দিতে পারবে, জীবিত হলে তো জেনারেলি সুরক্ষা দেওয়ার চান্সটা তুলনামূলক কম। কথার জন্য বলছি, ধরো কোনো একটা সৈন্য বা মানুষ আমাকে সুরক্ষা দিচ্ছে, তাকে মেরে দিলে আমার কি আর সুরক্ষা থাকবে? অ্যান্সার হবে না। কিন্তু আমার চারপাশে যদি একটা দেওয়াল থাকে, সে কিন্তু যথেষ্ট ভালোভাবে আমাকে রক্ষা করতে পারে যতক্ষণ না দেওয়ালটা পুরোপুরি ভেঙে দেওয়া হয়। সেই জন্য আমরা দেখতে পাই এই যে কোষ প্রাচীর, এটা মৃত বা জড়ো। এটা কি হয়? মৃত বা জড়ো। তাহলে অ্যান্সার হবে যে কোষ প্রাচীরের সবকিছুই কি মৃত বা জড়ো? না, প্রথমের দিকে কোষ প্রাচীরের বেশ কিছু ভাগ আছে যেগুলো জীবিত থাকে, পরবর্তীতে তারা মৃত হয়ে যায় বা জড়ো হয়ে যায়। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আজকে আমাদের পড়ার টপিক কি? কোষ প্রাচীর বা সেল ওয়াল। কি লেখা আছে প্রথমে দেখো, বলছে কোষের সব থেকে বাইরে। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে যে বলো তো একটা প্রাণী কোষের সব থেকে বাইরে কি পাবো, তোমার অ্যান্সার হবে কোষ পর্দা। তাহলে এইটা যে লেখা আছে কোষের সব থেকে বাইরে থাকে কোষ প্রাচীর, এটা কার ক্ষেত্রে অ্যান্সার হবে? এই কয়েকটা যে নাম বললাম, উদ্ভিদ কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নানা শৈবাল এবং প্রোটিস্টা, কিছু প্রোটিস্টা, এদের ক্ষেত্রে সব থেকে বাইরের যে লেয়ার সেটা হলো কোষ প্রাচীর। কিন্তু তোমাকে যদি বলা হয় যে প্রাণী কোষের সব থেকে বাইরের, প্রাণী কোষের সব থেকে বাইরের লেয়ারটার নাম কি, তখন তোমার অ্যান্সার হবে সেল মেমব্রেন। কি হবে? সেল মেমব্রেন। কারণ অলরেডি আমরা জানি যে প্রাণী কোষের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট থাকে না, তার মানে সব থেকে বাইরে যে থাকে সেটা হলো সেল মেমব্রেন বা কোষ পর্দা। তাহলে এইটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য? কোষের সব থেকে বাইরের স্তর উদ্ভিদ কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, কিছু শৈবাল এবং কিছু প্রোটিস্টা। তাহলে কি লেখা আছে? কোষের সব থেকে বাইরের দিকে দৃঢ় হবে। দৃঢ় মানে কি? রিজিড। মৃত মানে কি? ডেড। জড়ো মানে কি? ওই ডেড। আবরণকে কি বলা হয়? কোষ প্রাচীর। তার মানে কোষ প্রাচীরের নর্মাল একটা যদি তোমাকে সংজ্ঞা দিতে বলে, তুমি এটা দিতে পারবে নিশ্চয়ই, যে কোষের সব থেকে বাইরে থাকবে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের বাইরে আর কোনো কোষ আবরক নয়। কোষ আবরক দু প্রকার হতে পারে, সেল মেমব্রেন, সেল ওয়াল। সেল মেমব্রেন প্রত্যেক কোষে উপস্থিত, সেল ওয়াল প্রত্যেক কোষে উপস্থিত নয়। শুধুমাত্র এই কটা যে
কোষ আছে তাদের এই কটা যে প্রাণী, এই কটা যে জীব আছে, সেই সমস্ত জীবের কোষের চারপাশে শুধুমাত্র কোষ প্রাচীর দেখতে পাবো। আর যে সমস্ত জীবের চারপাশে কোষ প্রাচীর থাকবে, ওই কোষ প্রাচীরটাই হলো ওই কোষের সব থেকে বাইরের বাউন্ডারি, তার বাইরে আর কোনো কোষের কিছু অংশ থাকবে না। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এবার একটুখানি ইতিহাস সম্পর্কে যায়, যে কোষ প্রাচীরকে আবিষ্কার করেছিল সেই ঘটনা বলতে গেলে তোমাদেরকে সেই প্রথম ক্লাসে আমি পড়েছিলাম, মনে পড়ছে? রবার্ট হুক হুক্কা পেতে পেতে গাছের একটা কোষ আবিষ্কার করেছিল, কিন্তু সেই গাছের কোষটা কেমন ছিল? মৃত। তাকে দেখতে অনেকটা মৌমাছির ওই যে খালি খোপ থাকে তার মতো না, হানিকম্বের মতো। তাহলে ওই যখন ব্যাখ্যা করেছিলাম তখন আমি বলেছিলাম যে রবার্ট হুক যখন স্ট্রাকচার পড়েছিল কেমন ভাবে পড়েছিল? এরকম স্ট্রাকচার পড়েছিল না? এরকম। তাহলে এরকম যে স্ট্রাকচারটা পড়েছিল, এই যে বাউন্ডারিটা তৈরি হচ্ছে, এটা ও যে স্টাডি করেছিল এটাই ছিল সেল ওয়াল। কি ছিল? সেল ওয়াল। সেই জন্য এখানে লেখা আছে, দেখো বলছে রবার্ট হুক কর্কের কোষগুলি পর্যবেক্ষণ করার সময় নির্দিষ্ট কোষ প্রাচীর উপস্থিতি আবিষ্কার করেন। তাহলে তোমাদেরকে যদি কোনো এমসিকিউ কোশ্চেন আসে যে বলো তো কোষ প্রাচীরকে আবিষ্কার করেন, তোমাদের অ্যান্সার হবে রবার্ট হুক। কি অ্যান্সার হবে? রবার্ট হুক। ক্লিয়ার হয়ে গেছে? এইটা পর্যন্ত যখন বুঝে গেছো, তার মানে এর পরবর্তী যে জিনিসগুলো লেখা আছে সেগুলো অলরেডি তোমাদেরকে বলেছে, আরামসে বুঝতে হবে। কি লেখা আছে দেখো, বলছে উল্লেখ করা যেতে পারে অনেক প্রোটিস্টার ক্ষেত্রে এবং সকল প্রাণী কোষের বাইরে কখনোই কোষ প্রাচীর থাকে না। তার মানে আমি বলেছিলাম যে কিছু প্রোটিস্টার ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর দেখতে পাবো, যেটা তোমাদেরকে যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমি পড়াবো কিছুদিন পরে, তখন তোমরা দেখতে পাবে যে বেশ কিছু প্রোটিস্টার ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, সমস্ত প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে না। তাহলে কিছু প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে আর অনেক প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে না। আর সকল প্রাণী, কোনো প্রাণী এমন নেই যার কোষ প্রাচীর তুমি পাবে, কোনো প্রাণীর কোষ প্রাচীর পাবে না। এবং তাদের কোষ পর্দায় কোষের সব থেকে বাইরের স্তর বা আবরণ। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা তোমাদেরকে এখানে আমি বললাম, তাহলে এখানে তোমাদের আমি ডবল স্টার লাগিয়ে রাখি। তাহলে যদি কোশ্চেন দেয় যে বলো দেখিনি প্রাণী কোষের সব থেকে বাইরের স্তর কি, তোমার অ্যান্সার হবে কোষ পর্দা। তোমাকে যদি বলো তো ব্যাকটেরিয়ার সব থেকে বাইরের কোষ, বাইরের সব থেকে বাইরের হচ্ছে বাউন্ডারি কি, তোমার অ্যান্সার হবে কোষ প্রাচীর। অ্যান্সার কি হবে তখন? কোষ প্রাচীর। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে তৃতীয় লাইনটা পড়ো, বলছে কোষ প্রাচীর হলো এমন এক ভেদ্য প্রাচীর যা প্রকৃতপক্ষে কোষের সুরক্ষাকারী, কাঠামো গঠনকারী এবং প্রকৃত প্রদানকারী গঠন, আকৃতি প্রদানকারী গঠন করে। নর্মাল জিনিস, তোমার বাড়ির চারপাশে ধরো কোনো একটা বাউন্ডারি দেওয়া আছে তোমার বাড়ির চারপাশে, ওই বাউন্ডারিটা দিলে কি হলো? তোমার বাড়িতে যেমন সুরক্ষা প্রদান করলো, একইভাবে তোমার বাড়ির একটা স্ট্রাকচার গঠন করলো না, যে তোমার বাড়ির বাউন্ডারি এতটা পর্যন্ত, সেই জন্যই তো আমরা বাউন্ডারি দিয়ে থাকি। তাহলে সে আকৃতি প্রদান করবে তোমার বাড়িটার, তোমার বাড়িতে চোর বা অন্য কেউ যারা প্রবেশ করতে সহজে না পারে তোমাকে সুরক্ষা দান করবে, এবং সেই সঙ্গে তোমার বাড়ির একটা কাঠামোও কিন্তু দান করবে। ঠিক কোষ প্রাচীরের কাজও সেটাই। এবার এই যে শব্দটা লেখা আছে না, ভেদ্য বা পার্মিয়েবল, এই শব্দের অর্থ কি? আমরা যখন কোষপর্দা পড়েছিলাম, আমরা তখন বলেছিলাম না যে কোষপর্দার মধ্যে, কোষপর্দা যখন গঠন পড়েছিলাম না যে কোষপর্দার মধ্যে প্রোটিন থাকে, যারা ইন্টিগ্রাল প্রোটিন, ওই প্রোটিনের মধ্যে দিয়ে চ্যানেল তৈরি হয় তবেই কোনো জিনিস ঢুকতে পারে। আমরা বলেছিলাম না কোনো জিনিস সহজে প্রবেশ করলে তাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট, কোনো জিনিসে যদি টাকা দিয়ে অর্থাৎ এটিপি দিয়ে প্রবেশ করতে হয় তাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। যদি এগুলো মনে না পড়ে অবশ্যই কোষপর্দার যখন গঠনটা পড়েছি ওই লেকচারটা কিন্তু অবশ্যই করে আসবে। তাহলে এই সময় পড়ানোর সময় আমি বলেছিলাম যে এখানে কিছু কিছু এমনি নর্মালি ঢুকতে পারে কোষপর্দাকে ভেদ করে, কেউ এনার্জি ব্যয় করে ঢুকতে পারে, আর কেউ ঢুকতে পারবেই না। কিন্তু কোষ প্রাচীরের ওরকম কোনো বিষয় নেই, কোষ প্রাচীরের মধ্য দিয়ে সবাই সহজেই ঢুকতে পারে, অত ভেদ্য অত পারমিয়েবল। এই রিলেটেড একটা এমসিকিউ তোমাদেরকে আমি করাবো, যখন আমি পরবর্তীতে চ্যাপ্টার দিকে এগিয়ে যাবো তখন একটা এমসিকিউ করাবো, যে জলের মধ্যে যদি কোষ প্রাচীরযুক্ত কোনো আমি কোষ রেখে দিই সে ফুলে যাবে, নাকি নর্মাল কোষ পর্দাযুক্ত রেখে দিলে ফেলে যাবে, তখন অ্যান্সার সেখানে আমি করাবো। তাহলে বলছে কোষের মধ্যে জল প্রবেশ করার সময় কোষের প্রসারণে কোষ প্রাচীর উপযুক্ত বাধা প্রদান করে, আবার কোষের জল শুকিয়ে যাওয়াকে কোষ প্রাচীর বাধা দেয়। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তার মানে যে কোনো জিনিস সহজে ঢুকে যেতে পারবে, আবার যে কোনো জিনিস সহজে কোষ প্রাচীর দিয়ে বেরিয়ে যেতে পারবে। অর্থাৎ কোষের মধ্যে জল ঢোকার প্রয়োজন পড়লে জল সহজে ঢুকেও যেতে পারবে, আবার জল সহজে বেরিয়ে যেতে পারবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এই বৈশিষ্ট্যটা কার? কোষ প্রাচীর। যদি এতটা পর্যন্ত তোমাদের কোনো রকম কোনো ডাউটস থাকে অবশ্যই চ্যাট বক্সে চ্যাট লেখো, এটা প্রিমিয়ার চলছে, চ্যাট বক্সে চ্যাট লেখো, অথবা লেকচার শেষ হলে তোমরা তোমাদের ডাউটসগুলোকে কমেন্ট বক্সে লিখে দিও, আমি সময় পেলে তোমাদের কোশ্চেনের কিন্তু অ্যান্সার অবশ্যই দেবো। যদি চ্যাট বক্সে নাও দিতে পারি, তোমাদের পরবর্তী কিন্তু আমি যখন লেকচার নেব লাইভ তখন সেগুলোকে অ্যান্সার আগে থেকে তৈরি করে আনবো। সুতরাং অবশ্যই কমেন্টস কিন্তু করবে। ক্লিয়ার হয়ে গেছে? এবার পড়ি যে কোন ধরনের প্রাণীর ক্ষেত্রে বা কোন ধরনের প্রাণী বলা ভুল, কোন ধরনের জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কিছু না কিছু জিনিসপত্র দ্বারাই তো গঠিত হবে, রাসায়নিক উপাদান তো থাকবে। তাহলে এটা নিয়ে আমরা পড়াশোনা করি। এখন আমরা ছোট ছোট তিনটে জিনিস আছে যেটা নিয়ে পড়বো, তারপর সব থেকে ব্রড টপিক যেটা বললাম উদ্ভিদ কোষ প্রাচীরটা সম্পূর্ণ ডিটেলসে পড়বো। দেখো কি লেখা আছে, বলছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই পেপটাইড ও গ্লাইকেন বলে একটা বিশেষ ধরনের যৌগ আছে, সেই যৌগ দ্বারা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর তৈরি হয়। এই ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সম্পর্কে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বিভিন্ন তথ্য আছে। এই তথ্যগুলো আমরা যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে
কিংডম মোনেরা অর্থাৎ শুধুমাত্র ব্যাকটেরিয়া স্টাডি করব, তখন সেখানে গিয়ে ডিসকাস করব। এখানে জাস্ট তোমরা জেনে রাখো যে ব্যাকটেরিয়া কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, পেপটাইডোগ্লাইকেন। কি দ্বারা গঠিত, পেপটাইডোগ্লাইকেন। ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে ছত্রাক, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, অ্যান্সার হবে কাইটিন। কি দ্বারা গঠিত, কাইটিন। তারপর হচ্ছে শৈবাল, শৈবালকে ইংলিশে বলা হয় অ্যালগি। ছত্রাককে ইংলিশে কি বলা হয় থাকে, ছত্রাককে বলো ফানজাই বলা হয় থাকে, আর ব্যাকটেরিয়াকে ইংলিশে ব্যাকটেরিয়াই বলা হয়। এই ব্যাকটেরিয়ার যে কিংডম তার নাম হলো মোনেরা। স্যার কিংডম কি জিনিস, কোনো টেনশন নেই, যাদের মনে থাকবে তারা মনে রাখো, নাহলে যখন আমি কিংডম মোনেরা পড়াবো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়াবো, তখন সম্পূর্ণ ডাউট তোমাদের ক্লিয়ার করে দেবো, এটুকু আমি গ্যারান্টি দিলাম। তারপর হচ্ছে ছত্রাক, ছত্রাককে ইংলিশে কি বলা হয়, ফানজাই। তাহলে কোনো জায়গায় যদি তুমি দেখো যে এইটা লেখা আছে FUNGI, ফানজাই বা ফাঙ্গি, তাহলে ভয় খাবার কোনো কিছু বিষয় নেই। তারপর হচ্ছে শৈবাল, শৈবালের যদি যে জায়গায় যদি এটা লেখা থাকে অ্যালগি, এটাকেও ভয় খাবার কিছু নেই। শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। তাহলে এই তিনটে জিনিস কেন আমি লিখেছি, কারণ এই তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট MCQ আসার দিক থেকে, সেই জন্য আমি ট্রিপল স্টার দিয়ে দিলাম যে কোন জীবের ক্ষেত্রে তার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকেন, ছত্রাক বা ফানজাইয়ের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, শৈবালের কোষ প্রাচীর গ্লাইকোলিপিড বা পলিস্যাকারাইড দ্বারা গঠিত। ক্লিয়ার হয়ে গেছে। বলছে উল্লেখ্য যে কোষ পর্দা থেকে কোষ প্রাচীর নিঃসৃত হয়, কিছু কিছু জায়গায় এরকম উল্লেখ পাওয়া গেছে যে কোষ পর্দা গঠিত হয়, সেখান থেকে কোষ প্রাচীর গঠিত হয়। আমরা একটু পরে যখন কোষ প্রাচীরের পরমাণু গঠন পড়বো, তখন কি জানতে পারবো যে কোষ প্রাচীরের কি কি ভাগ আছে, কোথা থেকে কিভাবে গঠিত হয়। ক্লিয়ার হয়ে গেছে। বলছে কিন্তু মাইক্রোপ্লাজমাতে কোষ প্রাচীর থাকে না। এই মাইক্রোপ্লাজমা কি, এই মাইক্রোপ্লাজমা কিংডম মোনেরারই একটা উদাহরণ, যেটা ব্যাকটেরিয়া সদৃশই হয়ে থাকে, যাকে বলা হয় PPLO। ঠিক আছে, সেখানে আমরা যখন বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়বো, আবার এগুলো নিয়ে ডিটেলসে পড়বো। এতবার ওই চ্যাপ্টার নাম কেন বলছি, কারণ ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এগুলো রিলেটেড যত জিনিসপত্র, যত ডাউটস আছে সব ওই চ্যাপ্টারটাতেই পড়বো। ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এখানে একটা গঠন দেওয়া আছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ নিয়ে, যেটা নিয়ে আমি খুব ডিটেলস আলোচনা যাবো না, আমি শুধু যেটা নিয়ে আলোচনা করবো সেটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, পেপটাইডোগ্লাইকেন। দেখো এখানে লেখা আছে পেপটাইডোগ্লাইকেন, কি লেখা আছে, পেপটাইডোগ্লাইকেন। বাকি এটা গ্রাম পজিটিভের কোষ প্রাচীর এরকম দেখতে, গ্রাম নেগেটিভের কোষ প্রাচীর এরকম দেখতে। পেপটাইডোগ্লাইকেন দেখো কোষ প্রাচীর কোথায়, সেল মেমব্রেনের উপর অবস্থান করছে, আর এই ক্ষেত্রে সেল মেমব্রেনের মাঝখানে কিন্তু অবস্থান করে থাকে, যেটা নিয়ে ডিটেলস আমরা পরে কোনোদিন পড়তে ইচ্ছা গেলে সেখানে গিয়ে পড়াবো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে। এবার আসছি আমরা আসল ইউক্যারিওটিক কোষ প্রাচীর। আমরা এতক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, ছত্রাক যা কিছু পড়লাম, ওরা সব ইউক্যারিওটেরই অংশ, ব্যাকটেরিয়া নয়, সরি, ছত্রাক এবং প্রোটিস্টা যা পড়লাম ওরা সব ইউক্যারিওটির অংশ, শুধুমাত্র ব্যাকটেরিয়া আলাদা। এবার এখন ইউক্যারিওটিকের প্রাচীর বলতে আমরা কি বোঝাচ্ছি, জেনারেলি আমরা সবথেকে উন্নত যেটা অর্থাৎ উদ্ভিদের কোষ প্রাচীর, সেটা নিয়ে এখন ডিসকাস করবো। সেখানে লেখা আছে ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের কোষ প্রাচীর পলিস্যাকারাইড, যেমন সেলুলোজ, লিপিড, প্রোটিন, খনিজ ইত্যাদি দ্বারা গঠিত। তাহলে দেখো আমরা নর্মালি যখন সেল মেমব্রেনের গঠন পড়েছিলাম, সেখানে আমরা এই দুটো জিনিসকে নিয়ে অলরেডি স্টাডি করেছিলাম, লিপিড এবং প্রোটিন, লিপিড এবং প্রোটিন, তার সঙ্গে আমরা কার্বোহাইড্রেট দেখেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো পলিস্যাকারাইড। কি দেখতে পাচ্ছি, পলিস্যাকারাইড, যেমন সেলুলোজ। এই পলিস্যাকারাইডটা কিছুই নয়, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে পলিস্যাকারাইডটা আর কিছুই না, কার্বোহাইড্রেট। স্যাকারাইড শব্দ যখনই পাবে তখনই মনে রাখবে যে এটা কার্বোহাইড্রেটের কোনো জিনিস। পলিস্যাকারাইড মানে কি, পলি মিন অনেক, স্যাকারাইড মিন ওই গ্লুকোজের বা সুগারের রিলেটেড যে স্যাকারাইড শব্দটা ইউজ করা হয়, তোমরা এখন থেকে মনে রাখবে যে স্যাকারাইড শব্দ যখনই শুনবে তখনই তোমরা মনে করবে যে এটা কার্বোহাইড্রেটের কোনো অংশ। স্যাকারাইড মানে আমরা গ্লুকোজকেও জেনারেলি ইন্ডিকেট করে থাকি। তাহলে পলিস্যাকারাইড মানে কি, অনেকগুলো কার্বোহাইড্রেটের ছোট ছোট ইউনিট মিলে তৈরি করেছে এই পলিস্যাকারাইড অথবা বড় ইউনিট, যাকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারি। যেমন কি উদাহরণ কি, সেলুলোজ, যেমন উদাহরণ কি সেলুলোজ। ক্লিয়ার হয়ে গেছে। বলছে সাধারণভাবে ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর বহু স্তরযুক্ত, এটা পেকটিন না, পেকটিন, হেমোসেলুলোজ, সেলুলোজ, সুবেরিন এবং লিগনিন। এটা কি হবে, পেকটিন। পেকটিন, এই যে স্তর, এই যে জিনিসপত্রগুলো আছে পলিস্যাকারাইড ছাড়া এই জিনিসগুলো দ্বারাও কোষ প্রাচীর গঠিত হয়। তাহলে সুতরাং পেকটিন, হেমিসেলুলোজ, সেলুলোজ, সুবেরিন, লিগনিন এগুলোকে তোমাদের নামগুলোকে মুখস্থ রাখা জরুরি। যেমন ভাবে মনে রেখেছিলে যে কোষ পর্দা কি দ্বারা গঠিত, প্রোটিন এবং লিপিড, যার মধ্যে প্রোটিন ছিল প্রায় 58%, লিপিড ছিল প্রায় 40% এবং কার্বোহাইড্রেট ছিল 2%-এর মতো। সেই যেমন নামগুলো মনে রেখেছিলে, ঠিক একইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে কোষ প্রাচীর কি কি দ্বারা গঠিত হয়, পলিস্যাকারাইড, লিপিড, প্রোটিন এগুলো তো আছেই, এর সঙ্গে বহু স্তরযুক্ত হয় এবং পেকটিন, হেমিসেলুলোজ, সেলুলোজ, সুবেরিন, লিগনিন এই সমস্ত জিনিসগুলোকে তোমরা কোথায় পাবে বলো না, কোষ প্রাচীরে। তাহলে এই পেকটিন, হেমিসেলুলোজ, সেলুলোজ, সুবেরিন, লিগনিন এগুলো সব মডিফিকেশন অফ পলিস্যাকারাইড, লিপিড, প্রোটিন এগুলো সব মডিফিকেশন থেকেই বিভিন্ন জিনিসপত্র তৈরি এবং সেখান থেকে আলটিমেটলি কোষ প্রাচীর তৈরি হয়ে থাকে। বলছে কোষ প্রাচীর এই বহুস্তরীয় গঠনের নিম্নরূপ, অর্থাৎ আমরা যে বললাম না যে কোষ পর্দা হয় নর্মালি এরকম, কিন্তু কোষ প্রাচীরকে আমরা দেখতে পাই একটা উদ্ভিদ কোষের বাইরে অর্থাৎ কোষ পর্দার বাইরে এরকম, এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার থাকে, এরকম ভাবে লেয়ার থাকে। জেনারেলি কটা লেয়ারের কথা আমরা আলোচনা করি, আমরা জেনারেলি 3টে লেয়ারের কথা আলোচনা করি। একটা হলো মধ্যপর্দা, 2 নম্বর হলো প্রাথমিক কোষ প্রাচীর, তৃতীয় হলো গৌণ কোষ প্রাচীর। এরপরে 4 নম্বরে আমরা আরেকটা পড়ে থাকি, তাকে বলে টারসিয়ারি। কি বলা হয়, টারসিয়ারি সেল ওয়াল। তাহলে এটা গৌণ হলে টারসিয়ারি কি হবে, প্রগৌণ।
তাহলে কিছু কিছু জায়গায় 3টাকে মেন বলা হয়, কিছু জায়গায় 4 নম্বরটাকেও মেন, 4টাকেও মেন ধরা হয়ে থাকে। তোমরা মনে রাখতে গেলে 3টা অবশ্যই মনে রাখবে। 1 নম্বর হলো মিডিল ল্যামেলা, 2 নম্বর হলো প্রাইমারি সেল ওয়াল, 3 নম্বর হলো সেকেন্ডারি সেল ওয়াল। এই মিডিল ল্যামেলা জিনিসটা কি? ধরো কথার জন্য বলছি, এখানে একটা এরকম কোষ আছে, এখানে আরেকটা এরকম কোষ আছে। আমরা সবসময় ভাবি যে এই কোষটার সঙ্গে এই কোষটা ডাইরেক্টলি জুড়ে থাকে, না, এদেরকে জুড়ে রাখে একটা বিশেষ জিনিস। এই মাঝখানে দুটো কোষের মাঝখানে মিডিলে যে এদের মধ্যে লেয়ারটাকে যে জুড়ে রাখে তাকেই আমরা বলে থাকি মিডিল ল্যামেলা অর্থাৎ মধ্যপর্দা। ক্লিয়ার হয়ে গেছে? তারপরে এখানে প্রথম যে প্রাচীরটা থাকবে তাকে বলা হয় প্রাথমিক কোষ প্রাচীর, এদিকে যে থাকবে তাকে বলা হয় প্রাথমিক কোষ প্রাচীর, তার বাইরে যে কোষ প্রাচীর তৈরি হবে তাকে বলা হয় গৌণ কোষ প্রাচীর, তার বাইরে যে তৈরি হবে তাকে বলা হবে হচ্ছে প্রগৌণ কোষ প্রাচীর বা টারসিয়ারি সেল ওয়াল। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এখানে একটা কনফিউশন আছে, একটু পরে ক্লিয়ার করছি, দাঁড়াও। তারপর হচ্ছে এই জিনিসটার পর মধ্যপর্দার ডিটেলসটা একটুখানি আমরা জেনে নিই। আমি অলরেডি বললাম দুটো কোষ প্রাচীরে, দুটো কোষ প্রাচীর অর্থাৎ দুটো কোষকে পাশাপাশি জুড়ে রাখতে যে সাহায্য করবে তাকেই বলা হয় মধ্যপর্দা বা মিডিল লেভেলে। কি লেখা আছে দেখো, বলছে কোষ প্রাচীরের সব থেকে বাইরের স্তর হলো মধ্যপর্দা। মধ্যপর্দা, তাহলে সব থেকে বাইরের স্তর কিভাবে হলো? আমি অলরেডি বললাম যে এই কোষটার সঙ্গে এই কোষটা দুটো ডিফারেন্ট কোষ, এই দুটো কোষকে পাশাপাশি সিমেন্টিং জুড়ে রাখার জন্য যে কাজ করবে তার নাম হলো মধ্যপর্দা। তাহলে এই মধ্যপর্দাটা নর্মালি কোষের সব থেকে বাইরের স্তর। ক্লিয়ার হয়ে গেছে? বলছে পাশাপাশি বর্তমান থাকা দুটি কোষের, দুটি প্রাথমিক কোষ প্রাচীরের অন্তর্বর্তী স্থানকে কি বলা হয়? থাকে মধ্যপর্দা বিন্যস্ত থাকে। তাহলে দেখতে পাচ্ছ এটা যদি প্রাথমিক কোষ প্রাচীরের স্তর হয়, এটা যদি প্রাথমিক কোষ প্রাচীরের স্তর হয়, তাহলে এর দুজনের মাঝখানে বিন্যস্ত থাকে কে? মধ্যপর্দা। ক্লিয়ার হয়ে গেছে? বলছে অন্তঃকোষীয় পদার্থ দ্বারা গঠিত মধ্যপর্দা তুলনামূলকভাবে পাতলা স্তর। কেমন হয়ে থাকে? একটা পাতলা স্তর। সেই জন্য কোষগুলোকে পাশাপাশি রাখলে আমরা বুঝতে পারি না মাঝে কিছু রয়েছে, কিন্তু মাঝে কে সিমেন্টিং করে ধরে রাখে? মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। বলছে মধ্যপর্দা যেমন সান্দ্র ভিসকাস, তেমনি জেলি সদৃশ, যেমন জড় পদার্থ, যেমন জোর পদার্থ, এটা জড় না, জোর পদার্থ অর্থাৎ সিমেন্টিং মেটেরিয়ালের মতো। ক্লিয়ার হয়ে গেছে? জেলি সদৃশ এরকম করে জুড়ে রাখে দুটো কোষকে, নাহলে দুটো কোষ ছেড়ে যাবে। পাশাপাশি অবস্থিত পৃথক দুটি কোষের প্রাথমিক কোষ প্রাচীরের অন্তর্বর্তী অংশকে জুড়ে রাখে। তাহলে আমি প্রথমে বলেছিলাম যে মিডিল ল্যামেলার কাজ কি? দুটো কোষকে জুড়ে রাখা। ক্লিয়ার হয়ে গেছে? মধ্যপর্দা পেকটিন, সেলুলোজ, ক্যালসিয়াম বিভিন্ন যৌগের পলিমার দ্বারা গঠিত। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সেই জন্য এটাকে আমি ট্রিপল স্টার দিলাম। তাহলে কি কি দ্বারা গঠিত হতে পারে? পেকটিন, সেলুলোজ অথবা ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের রিলেটেডই বিভিন্ন যৌগ দ্বারা গঠিত। বলছে পেকটিন জলাকর্ষী এক প্রকার কোলয়েড পদার্থ। তাহলে পেকটিন সম্পর্কে যদি কোনোদিন তোমাদেরকে কোশ্চেন দেয় যে বলো তো পেকটিন কোন ধরনের, তাহলে অ্যান্সার হবে জলা আকর্ষী। তোমাদেরকে আমি আগের দিনে যখন সেল মেমব্রেন স্ট্রাকচার পড়েছিলাম তখন আমি দুটো শব্দ বলেছিলাম, মনে পড়ছে? একটা বলেছিলাম হাইড্রোফিলিক, আর একটা বলেছিলাম হাইড্রোফোবিক। আমি বলেছিলাম ফিলিক মানে যে কোনো জিনিসকে আকর্ষণ করে বা ভালোবাসে তাকে বলা হয় ফিলিক, যেমন আমরা ইলেকট্রোফাইল পড়ি। আর যে কোনো জিনিসকে বিকর্ষণ করে বা বিকর্ষী তাকে বলা হয় হাইড্রোফোবিক। আমি যখন এরকমভাবে একটা লিপিডের ছবি এঁকেছিলাম তখন বলেছিলাম না এটা হলো হেড আর এটা হলো টেল। এই হেড অংশটা হাইড্রোফোবিক হয় আর টেল অংশটা হাইড্রোফিলিক হয়। হেড অংশটা আর টেল অংশটা হাইড্রোফোবিক হয়। ঠিক একইভাবে এই পেকটিন জিনিসটাও জলাকর্ষী, অর্থাৎ জলকে দেখলে আকর্ষণ করে, জলকেও ভালোবাসে এবং একটা বিশেষ প্রকার কোলয়েড পদার্থ। কোলয়েড কি জিনিস? কেমিস্ট্রিতে যখন তোমরা ক্লাস 12 এ সলিউশন পড়বে তখন কোলয়েড কি জিনিস জানতে পারবে। বলছে উল্লেখ করা যায় যে পেকটিনেজ নামক উৎসেচক মধ্যপর্দাকে দ্রবীভূত করে ফলকে নরম করে এবং পাকাতে সাহায্য করে। তাহলে এই পেকটিনেজ জিনিসটা কার মধ্যে উপস্থিত দেখতে পাই আমরা? এই পেকটিনেজ জিনিসটা আমরা ফলের চারপাশেও দেখতে পাই। ফলের চারপাশে যে প্রাচীর তৈরি হয় সেখানেও কিন্তু আমরা পেকটিনেজ দেখতে পাই। আর পেকটিনটা দেখতে পাই। আর পেকটিনেজ মানে কি? এই পেকটিনকে যে দ্রবীভূত করে সেই এনজাইম। আমরা বিভিন্ন জিনিসপত্র এনজাইমের নাম পড়ি না? আমরা যেমন পড়ি লাইপেজ, যে কোনো নামের শেষে এজ মানে সেটা এনজাইম। দেখো কার সঙ্গে মিল পাচ্ছ? লাইপেড মানে এটা কমসে কম লিপিডের সঙ্গে মিল পাচ্ছ না? তার মানে লিপিডকে যে এনজাইম ভেঙে দেবে তার নাম হলো লাইপেজ। ঠিক এরকমই একটা এনজাইমের নাম কি? প্রোটিনেজ। কি নাম? প্রোটিনেজ। তার মানে এজ মানে কি? এনজাইম। কাকে ভাঙবে? প্রোটিনকে ভাঙবে। তাহলে এই ধরনের এনজাইমের নামের শেষে যখন এজ পাবো তার সঙ্গে রিলেটেড যে নামটা পাবো তার আমরা মনে করবে ওই এনজাইমটা তার উপর কাজ করে। তাহলে পেকটিনের রিলেটেড যে এনজাইম তার নাম হলো পেকটিনেজ। পেকটিনকে ভেঙে দেবে যে এনজাইম তার নাম হলো পেকটিনেজ। তাহলে পেকটিনেজের কাজ কি দেখো? মধ্যপর্দাকে দ্রবীভূত করে এবং ফলকে নরম করে এবং পাকতে সাহায্য করে। তাহলে প্রথমে আমি কি বলেছিলাম? কোষ প্রাচীর একটা সবসময় শক্ত স্তর যে রক্ষা করে, যান্ত্রিক রক্ষার জন্য জেনারেলি তৈরি হয়ে থাকে। সে কি করে না জিনিসটাকে সুরক্ষা দান করে থাকে। তাহলে ফলের চারপাশে এই পেকটিন লেয়ার থাকে কোষ প্রাচীরের অংশ হিসাবে। এই পেকটিনেজ কি করে? পেকটিনটাকে দ্রবীভূত করে, নরম করে দেয়। তাহলে নরম করে দিলে ফলটা নরম হয়ে যাবে। ফল নরম হলে আমরা তাকে বলি পাকা ফল। একটা কাঁচা আম আর একটা পাকা আম দুটোর মধ্যে পার্থক্য কি করে বুঝবে? টিপে দেখি না আমরা? কাঁচা আমকে টিপতে পারি না, শক্ত লাগে, আর পাকা আমকে আমরা দেখতে পাই নরম। তাহলে এই যে স্লাইডটা পড়ালাম এই স্লাইডটা পর্যন্ত কোনো যদি ডাউট থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার হয়ে গেছে? এবার হচ্ছে প্রাইমারি কোষ প্রাচীর অর্থাৎ যাকে বলা হয়
প্রাথমিক কোষ প্রাচীর, প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর। যখনই একটা কোষ প্রথম যখন বৃদ্ধি পাবে, পরিস্ফুটিত হবে, প্রথমেই এই কোষ পর্দার চারপাশে এই কোষ প্রাচীরটা তৈরি হবে। কোথা থেকে তৈরি হয়? কোষ পর্দা থেকেই তৈরি হয়। এটা সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বর্তমান থাকে। এটা কোন কোন জিনিস দ্বারা গঠিত? আবারও বলছি, সেলুলোজ, হেমিসেলুলোজ আর পেকটিনেজ, এই তিনটে হচ্ছে মেন, এই তিনটে জিনিস দ্বারাই গঠিত। এটা কোথায় কোথায় থাকে? উদ্ভিদের যত কোষ থাকে সমস্ত কোষের ক্ষেত্রেই থাকে। এটা তুলনামূলক স্থিতিস্থাপক হয়, মানে ইলাস্টিক নেচারের হয়, নরম হতে পারে কিন্তু যান্ত্রিক সুরক্ষা দেবে, অর্থাৎ শক্তও থাকে। সেই জন্য এ যেহেতু স্থিতিস্থাপক, কেন স্থিতিস্থাপক হবে? নর্মাল জিনিস ভাবো, তুমি জন্মের সময় ধরো এরকম একটা ছোট্ট ছেলে ছিলে, তারপরে জন্মের পরে তুমি এরকম বড় হয়ে গেছো, ঠিক তোমার মতোই একটা উদ্ভিদ ছোটবেলায় কেমন থাকে? এরকম ছোট্ট উদ্ভিদ থাকে, পরবর্তীতে বড় উদ্ভিদে পরিণত হয়। তাহলে যখন এই ছোট্ট উদ্ভিদ বড় উদ্ভিদে পরিণত কি করা হয়? তোমাকে কোশ্চেন করলে অ্যান্সার হবে, তুমি ছোট থেকে বড় হয়েছো কি করে? তোমার অ্যান্সার হবে যে আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পেয়েছে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পেয়েছে মানে কি? কোষ বিভাজন হয়েছে। তাহলে উদ্ভিদ ছোট থেকে বড় হয়েছে কি করে? উদ্ভিদেরও নিশ্চয়ই কোষ বিভাজন হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পেয়েছে। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাওয়া, কোষ বিভাজন হওয়া বা কোষের আকার বৃদ্ধি হতে গেলে কোষটাকে ওভারঅলও তো বৃদ্ধি হতে হবে। তাহলে কোষটা ছোট ছিল, কোষটা বড় হবে। কি করে বড় হবে? যদি কোষ প্রাচীর চলে আসে। তাহলে পুরোপুরি যান্ত্রিক থাকলে কি কোষ প্রাচীর পুরোপুরি যদি একদম শক্ত হয়ে যায়, জড়ো হয়ে যায়, মৃত হয়ে যায়, তাহলে কি বৃদ্ধি পাবে? অ্যান্সার হবে না। সেই জন্য আমরা দেখতে পাই যে প্রাথমিক কোষ প্রাচীর যখন তৈরি হয় তখন ওই প্রাথমিক কোষ প্রাচীর জীবিত থাকে এবং সে উদ্ভিদের বৃদ্ধি পর্যন্তই থাকে। উদ্ভিদের বৃদ্ধি যখন স্টপ হয়ে যায়, অর্থাৎ কোষ প্রাচীর যখন বৃদ্ধি যতটা পাওয়ার ছিল পেয়ে যায়, কোষ প্রাচীর বলছি, কোষটা যতটা বৃদ্ধি পাওয়ার ছিল যখন পেয়ে যায়, তারপরে এই কোষ প্রাচীরের ভিতরে আরো লেয়ার হতে থাকে, তাকে বলা হয় সেকেন্ডারি কোষ প্রাচীর এবং তারপরে প্রগৌণ অর্থাৎ টারশিয়ারি কোষ প্রাচীর আমরা দেখতে পাই। তাহলে এই কোষ প্রাচীর সম্পর্কে আমি কি কি বললাম? যে কোষের বৃদ্ধির পরিস্ফুরণের প্রাথমিক দশায় বা প্রথম দশায় প্রাথমিক কোষ প্রাচীর স্তরটি গঠিত হয়। তাহলে সব থেকে প্রথম কোন স্তর গঠিত হয়? প্রাথমিক কোষ প্রাচীর। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমাদেরকে কোশ্চেনে করবে যে বলো কোন কোষ প্রাচীর সব থেকে আগে গঠিত হয়, প্রাথমিক নাকি প্রাইমারি, সেকেন্ডারি নাকি টারশিয়ারি? তোমাদের অ্যান্সার হবে সবসময় প্রাইমারি। এই সমস্ত উদ্ভিদে এই স্তরটি বর্তমান থেকে, অর্থাৎ প্রাইমারি সেল ওয়াল সমস্ত উদ্ভিদে প্রেজেন্ট থাকে। সেকেন্ডারি সেল ওয়াল কোনোতে থাকতেও পারে, নাও থাকতে পারে। টারশিয়ারি তো খুব কম জিনিসে থাকে, ম্যাক্সিমাম জিনিসে থাকে না। কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিনেজ। বলছে এই কোষ প্রাচীর কেমন হয়? স্থিতিস্থাপক। এটা স্থিতিস্থাপক কেমন হবে? এটা স্পেলিংটা হবে এটা স্থিতিস্থাপক বলে কোষের বৃদ্ধি ঘটার সময় আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে দেখো কোষের বৃদ্ধি ঘটার সময় আয়তন বৃদ্ধিতে সাহায্য করছে, কারণ কি? স্থিতিস্থাপক। বলছে রসালো কাণ্ডে, বিভিন্ন উদ্ভিদে মূলে, ফলে, পাতার কোষে কোষ প্রাচীর বর্তমান, কেবল মধ্যপর্দা এবং প্রাথমিক কোষ প্রাচীর বর্তমান থাকলে। তাহলে বিভিন্ন কোষের, উদ্ভিদের যত কোষ আছে ম্যাক্সিমাম সব কোষেতেই প্রাথমিক কোষ প্রাচীর প্রেজেন্ট থাকবে। আর কি দ্বারা গঠিত হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনেজ। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে বলো দেখিনি প্রাথমিক কোষ প্রাচীর উদ্ভিদের ক্ষেত্রে কি দ্বারা গঠিত? তোমাদের অ্যান্সার হবে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিনেজ। যেহেতু এমসিকিউ এক্সাম, তাহলে এমসিকিউ এর প্যাটার্নে কিন্তু কোশ্চেন দেবে। কোথায় কোথায় উপস্থিত থাকতে পারে? কাণ্ডেতে উপস্থিত থাকবে, মূলে থাকবে, ফলে থাকবে, পাতাতে থাকবে, ইত্যাদি জায়গাতে কি উপস্থিত থাকতে পারে? প্রাথমিক কোষ প্রাচীর। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এরপর যাবো আমরা সেকেন্ড স্লাইড, যেখানে আমরা পড়বো গৌণ কোষ প্রাচীর বা সেকেন্ডারি কোষ প্রাচীর নিয়ে বা সেকেন্ডারি সেল ওয়াল নিয়ে কিছু তথ্য। তাহলে দেখো আমি এইমাত্র বললাম যে প্রাথমিক কোষ প্রাচীরের পরে গঠিত হয় কি? গৌণ কোষ প্রাচীর। ওটাই দেখো এখানে লেখা আছে, বলছে কিছু পরিণত কোষে, পরিণত কোষ মানে আবারও বললাম যে যখন বৃদ্ধি সমাপ্ত হয়ে যাবে, অর্থাৎ আর বৃদ্ধি পাবে না, তাহলে উদ্ভিদ এই কোষটা কেমন হয়ে গেছে? পরিণত। কেমন হয়ে গেছে? পরিণত, আর বৃদ্ধি পাওয়ার প্রয়োজন নেই। তারপরে এই সেকেন্ডারি আসে, আর এই সেকেন্ডারি কোষ প্রাচীর মৃত হয়। কেমন হয়? মৃত। মনে থাকবে। তাহলে কি বলছে? কিছু পরিণত কোষে বা বিশিষ্টতা সম্পন্ন কোষে প্রাথমিক কোষ প্রাচীর গঠিত হবার পরে এই স্তরের ভেতরের দিকে গৌণ কোষ প্রাচীর গঠিত হয়। আমি এখানে একটা জিনিস তোমাদেরকে বললাম না পড়ানোর সময়, যে আমার এখানে একটা জিনিস কনফিউজ হচ্ছে, সেই জিনিসটা কি আমি আবারও বলে দিই। সব থেকে প্রথমে কোষ প্রাচীর যেটা গঠিত হয় সেটা হলো প্রাইমারি, তার ভিতরে গঠিত হবে সেকেন্ডারি, তার ভিতরে গঠিত হবে টারশিয়ারি। সুতরাং একটা কোষ প্রাচীরের সব থেকে বাইরে যে লেয়ার থাকে সেটা মধ্য ল্যামেলিয়া তো থাকেই, কোষ প্রাচীরের মধ্যে সব থেকে বাইরে যে সে হলো প্রাইমারি, তার ভিতরে সেকেন্ডারি, তার ভিতরে হচ্ছে টারশিয়ারি। ক্লিয়ার হয়ে গেছে? এই জায়গাটা আমি একটুখানি তোমাদেরকে পড়ানোর সময় বললাম যে আমার কনফিউশন হচ্ছে, তো এখানে আমি ক্লিয়ার করে দিলাম। বলছে গৌণ কোষ প্রাচীর আবার বহিস্থ, এটা দন্তস্থ হয়, বহিস্থ, মধ্য এবং অন্তস্থ এই তিনটি স্তরে বিভেদিত হতে পারে। যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো, না মনে রাখলেও চলবে। এই স্তরগুলি নানান যৌগের অনুতত্ত্ব, অর্থাৎ বিভিন্ন ধরনের মাইক্রোফিলামেন্ট দ্বারা এই লেয়ারটা তৈরি হয়। বলছে অতিরিক্ত সেলুলোজ বর্তমান থাকায় এই স্তর কেমন হয়? অস্থিতিস্থাপক। যেমন ভাবে আমরা দেখেছিলাম প্রাইমারি কোষ স্তরটা কেমন হয়? স্থিতিস্থাপক হয় বলে বৃদ্ধির সময় বৃদ্ধি পেতে সাহায্য করে কোষের আয়তন বৃদ্ধিতে। কিন্তু এ অস্থিতিস্থাপক মানে কি? অস্থিতিস্থাপক মানে দৃঢ় এবং এটা হয়ে যায় জড় মানে কি? জড় মানে হলো ডেড। কেমন হয়ে যায়? ডেড, অর্থাৎ মৃত। এর মধ্যে কোনো জীবিত জিনিস নেই। সেই জন্য এখানে বিভিন্ন ধরনের যে মৃত কোলা বা টিস্যু সেগুলো এখানে জমা হয়, যেমন কি কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, জাইলেম ইত্যাদি জিনিসপত্র তৈরি হয়। ক্লিয়ার হয়ে গেছে? তোমরা যখন
মরফোলজি অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট চ্যাপ্টারে যখন পড়বে, অর্থাৎ উদ্ভিদের ভিতরের গঠন, সেখানে এই বিভিন্ন কলা সম্পর্কে জানতে পারবে, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, জাইলেম, ভাইকা, এগুলো সম্পর্কে জানতে পারবে। আমি তোমাদেরকে যদি পড়াই সেখানে আমি তোমাদেরকে পড়াবো। তাহলে এইগুলোকে ম্যাক্সিমাম দেখতে পাই মৃত কোষ। কেমন হয়? মৃত কলা। তাহলে এই মৃত কলাগুলো মৃত সেল যে লেয়ার সেখানেই নিশ্চয়ই থাকবে, এবং কি করে এই কোষ প্রাচীরটাকে তৈরি করবে এবং তাকে প্রোটেকশন দেওয়ার কাজ করবে। তাকে প্রোটেকশন মানে কি? কোষ প্রাচীরটাকে তৈরি করে সেলটাকে প্রোটেকশন দেওয়ার কাজ করবে। তাহলে এটা গেল গৌণ কোষ প্রাচীর। এরপর আসবে প্রগৌণ কোষ প্রাচীর, বা যাকে বলা হয় টারসিয়ারি সেল ওয়াল। তাহলে প্রাথমিক বাইরে তৈরি হলো, তার ভিতরে গৌণ তৈরি হলো, আর তার ভিতরে তৈরি হবে টারসিয়ারি সেল ওয়াল। এই টারসিয়ারি সেল ওয়াল প্রচুর মোটাও হয় না, প্রত্যেক উদ্ভিদে থাকবে এমনও ব্যাপার নয়। ভিতরের দিকে থাকতে পারে একটা পাতলা স্তর থাকবে, যেটা জাইলন বলে একটা জিনিস দ্বারা গঠিত হয়। কি দ্বারা গঠিত হয়? জাইলন। জাইলন দিয়ে গঠিত হয়। তাহলে কি বলছে? বলছে কিছু কিছু কলা কোষের কোষ প্রাচীরে গৌণ পাওয়া যায়। তাহলে এই শব্দটা মনে রাখবে, কিছু কিছু, সমস্ততে পাওয়া যায় না। তোমাকে যদি বলা হয় কোন কোষ প্রাচীরটা সমস্ত উদ্ভিদ কোষে প্রেজেন্ট থাকে, তোমার তখন অ্যান্সার কি হবে বলো? প্রাথমিক কোষ প্রাচীর সমস্ত সমস্ত উদ্ভিদ কোষে প্রেজেন্ট থাকে, কিন্তু এই টারসিয়ারি কোষ প্রাচীর সমস্ত থাকে না, কিছু কিছু কলা কোষের মধ্যে অনলি প্রেজেন্ট থাকবে। তোমাকে যদি জিজ্ঞাসা করে কি দ্বারা তৈরি হয়, অ্যান্সার হবে জাইলন। এবং এটা অত্যন্ত পাতলা হয়, যেমন আগের দুটো দেখেছিলাম যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনেজ বিভিন্ন জিনিস দ্বারা তৈরি হওয়ার জন্য অনেকটা মোটা বা অনেকটা বেশি প্রোটেকশন দিচ্ছিল, এ কিন্তু অনেকটা প্রোটেকশন দিতে পারবে না, কারণ এটা অত্যন্ত পাতলা হয়ে থাকে। ঠিক আছে, বলছে কোষ প্রাচীরে সেলুলোজ প্রকৃতপক্ষে অনুতন্তু গঠন করে এবং পলিস্যাকারাইড ধাত্র, এটা হবে ধাত্র পদার্থে নিহত থেকে কোষ প্রাচীরের কাঠামো গঠন করে। কখনো কখনো কোষ প্রাচীরে থাকা সরল কূপ বা অসার কূপ, বা এটা হবে অপার কূপ বা প্লাজমোডেজমাটা কোষগুলি সাইটোপ্লাজমকে সংযুক্ত করে। এখানে এই যে শব্দটা আছে প্লাজমোডেজমাটা, এটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করছি যে কিভাবে কোষ তৈরি হয় আসলে, সেখান থেকে এই কনসেপ্টটা পেয়ে যাবে। এতটা পর্যন্ত যদি কোনো ডাউট থাকে, প্রাথমিক কোষ প্রাচীর, সেকেন্ডারি, টারসিয়ারি, মধ্য ল্যামেলা, এগুলো তোমাদের কোষ প্রাচীর রিলেটেড এমসিকিউ ইম্পর্টেন্ট আসতে পারে। কি কি দ্বারা তৈরি, কোথায় কিভাবে অবস্থান করে, মধ্য ল্যামেলা কি দ্বারা তৈরি হতে পারে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট এমসিকিউ। এর বাইরে আর কিছু কোশ্চেন জেনারেল জিজ্ঞাসা করবে না। এরপর আমি তোমাদেরকে একটুখানি পড়াবো পরাণন গঠন, অর্থাৎ কোষ প্রাচীর তৈরি হয় কি করে। এতটা পর্যন্ত যদি তোমাদের নোটস করা হয়ে যায়, পড়া হয়ে যায়, তাহলে তোমরা এই জায়গাটাতে এসো যে কোষ প্রাচীরের কাজ কি, তারপর আমরা গঠনে যাব। আর যদি না হয়ে থাকে, তোমরা অবশ্যই, আমি এখান থেকে সরে গেলাম, তোমরা অবশ্যই এগুলোকে লিখে নিতে পারো, বা আমি চলার সময় এদিক ওদিক যখন করবো, যে জায়গাটা ফাঁকা পাবে সেখান থেকে তোমরা নোটসটা নামিয়ে নিও। তাহলে কোষ প্রাচীরের কাজ কি? সব থেকে প্রথমেই বলেছি যে এর প্রধান কাজই হলো রক্ষা করা, অর্থাৎ আঘাত থেকে রক্ষা করা, যান্ত্রিক রক্ষা দেওয়া। তাহলে কি লেখা আছে দেখো, বলছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, তেমন কোষের নির্দিষ্ট আকৃতিও বজায় রাখতে সাহায্য করে। এটা তো প্রধান কাজ গেল, সব ম্যাক্সিমাম যান্ত্রিক রিলেটেডই। বলছে কোষ প্রাচীর যান্ত্রিক সমর্থন প্রদান করে, উদ্ভিদ মাটির উপর খারাপভাবে থাকতে পারে, রোগ সৃষ্টিকারী জীবাণু, প্যাথোজেন প্রবন্ধক হিসেবে কাজ করে, অভিস্রবণ চাপ বাড়লেও কোষ প্রাচীরকে বিদারিত হতে দেয় না, পাশাপাশি থাকা কোষগুলির মধ্যে নির্দিষ্ট সংযোগ তৈরি করতে কোষ প্রাচীরের প্রয়োজন পড়ে। তাহলে এই যে জিনিসপত্রগুলো লেখা আছে, এগুলো সব বেসিক রিলেটেবল, যার প্রধান একটাই মানে, সেটা হচ্ছে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা বা সুরক্ষা প্রদান করা। ক্লিয়ার হয়ে গেছে? এই জিনিসগুলোকে একটুখানি পড়ে নিও, যদি কোনোদিন এমসিকিউ দেয় প্রথমে জিজ্ঞাসা করবে কোষ প্রাচীর প্রধান কাজ কি, যান্ত্রিক রক্ষা করা। এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট যেটা এমসিকিউ দিতে পারে, সেটা হচ্ছে রোগ জীবাণু বা প্যাথোজেনের হাত থেকে কে রক্ষা করে, তখন অ্যান্সার হবে সেল ওয়াল, সেল মেমব্রেন নয়, সেল ওয়াল। কি অ্যান্সার হবে? সেল ওয়াল। আর একটা কোশ্চেন দিতে পারে যে অভিস্রবণ চাপ বাড়লেও কোন জিনিসটা নষ্ট হয় না বা কোন জিনিসটা বিদারিত হয় না, অ্যান্সার হবে বিদারিত হয় না। কোন জিনিসটা হবে? সেল ওয়াল। ঠিক আছে, এই দুটো এমসিকিউ এখানে দিতে পারে। আর 3 নম্বর তো এটা থাকবে, যান্ত্রিক রক্ষা করে। ক্লিয়ার হয়ে গেছে? এরপর আমরা একটুখানি যাবো যে কোষ প্রাচীরের পরমাণু গঠন কেমন হয়ে থাকে বা কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়। তোমরা সেল ডিভিশন চ্যাপ্টারে যখন আমার কাছে পড়বে, যখন নেক্সট চ্যাপ্টারে আমি তোমাদেরকে পড়াবো, তখন কোষ প্রাচীর কি করে গঠিত হয় সেখানে তো আমি ভালোভাবে ডেসক্রিপশন দেবই, এবং তার সঙ্গে রিলেটেড এখানে একটুখানি জিনিসপত্র বলে দিই, যাতে সেখানে গিয়ে তোমরা কমসে কম একটুখানি কি করতে পারো, মনে করতে পারো। ঠিক আছে, জেনারেলি কি দেখতে পাই আমরা, একটুখানি ভেঙেই বলি। জেনারেলি আমরা কি দেখতে পাই, একটা কোষ যখন বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়, তখন বিভিন্ন ধাপের মাধ্যমে যায়, বিভিন্ন ধাপ। এই যে ধাপগুলো যায় তাকে বলা হয় এম ফেজ, অর্থাৎ মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজে আমরা কি দেখতে পাই? প্রোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টিলোফেজ। তারপরে এই কোষটা বিভাজিত হয়ে গিয়ে কটা কোষ দেয়? এই পুরো পদ্ধতির মাধ্যমে গিয়ে দুটো কোষ দেয়। ক্লিয়ার হয়ে গেছে? দুটো কোষ। এই দুটো কোষের মধ্যে কি এমন দেখতে হয়? সেম সিমিলার দেখতে হবে। এই কোষটার মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, এখানে দুটো কোষের মধ্যে একটা একটা করে নিউক্লিয়াস হবে। ক্লিয়ার হয়ে গেছে? এবং চারপাশে কি দেখতে পাচ্ছে? কোষ প্রাচীর। আর এর মধ্যে কি থাকবে? কোষ পর্দা। ধরে নাও এটা হচ্ছে কোষ পর্দা। তাহলে প্রশ্ন হবে যে প্রত্যেকটা জিনিস যেভাবে গঠিত হয় কোষ প্রাচীরও কি সেইভাবে গঠিত হয়? অ্যান্সার হবে হ্যাঁ, লাগভাগ। এখানে এই যে দুটো ফেজ আছে, অ্যানাফেজ আর টেলোফেজ, এই দুটোতে কোষ প্রাচীর গঠনের মেনলি ভূমিকা থাকে। আমি জাস্ট একটা রৈখিক ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে গঠিত হয়। নর্মালি কোষ প্রাচীরটা এরকম থাকে, তার মধ্যে প্রথমে কোষ
পর্দা দ্বারা দুটো এরকম সেপারেট সেল তৈরি হয়ে যায়, তার মধ্যে নিউক্লিয়াস থাকে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই এই কোষের বিভিন্ন ধরনের যে কোষ অঙ্গাণু থাকে, বিশেষ ধরনের কোষ অঙ্গাণু যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি বা কোষ পর্দার কিছু অংশ, ওরা কি করে এখানে বিশেষ ধরনের জিনিসপত্র জমা করতে থাকে এবং জমা করে একটা বিশেষ ধরনের জিনিস তৈরি করে, তাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টটা পরবর্তীতে এই দুটো কোষের মাঝখানে একটা পাতের মতো দেখতে লাগে, তাই তাকে বলা হয় কোষ পাত বা সেল প্লেট। কি বলা হয়? সেল প্লেট। এই সেল প্লেটটাই পরবর্তীতে বিভাজিত হয়ে গিয়ে দুটো সেপারেট কোষ তৈরি করে এবং দুটো সেপারেট কোষের কোষ প্রাচীর তৈরি করে। তাহলে এই জিনিসটাই দেখো এখানে লেখা আছে, আই থিঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা নেই। বলছে উদ্ভিদ কোষের মাতৃকোষের বিভাজন ঘটার সময় দুটি অপত্য নিউক্লিয়াস উৎপন্ন হয়। একদমই ঠিক। বলছে মাতৃকোষের অনুনালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বডির সমন্বয়ে সমন্বিত অবদানে এই যে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট দিলাম কার জন্য, কোন কোন কোষ অঙ্গাণু কাজ করে সেল প্লেট তৈরি করাতে, সেটাই। নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে প্রথমে ফ্র্যাগমোপ্লাস্ট গঠিত হয়। বলছে অ্যানাফেজের শেষে ও টেলোফেজের দশায়, তাহলে কোন কোন দশাতে সেল প্লেটটা গঠিত হয় বা কোষ প্রাচীরের মেনলি গঠনটা তৈরি হয়? দশায় মাক্রো আকৃতির স্থানে আকৃতির ফ্র্যাগমোপ্লাস্ট বিপরীত থেকে মেরুগামী দুটি ক্রোমোজোমের গোষ্ঠীর মাঝখানে তৈরি হয় এবং ফ্র্যাগমোপ্লাস্ট একবার কোষ প্লেট তৈরি করে। কি তৈরি করে? তাহলে ফ্র্যাগমোপ্লাস্ট কোষ প্লেট। তাহলে আলটিমেটলি কি দেখতে পেলাম না, কোষ যখন ডিভিশন হচ্ছে তখন তার দুটো ফেজের ক্ষেত্রে এই সেল প্লেট তৈরিটা চালু হয়, অ্যানাফেজের শেষে এবং টিলোফেজ। টিলোফেজ একদম শেষ ফেজ, যেখানে ডিভাইড হয়ে গিয়ে দুটো সেল তৈরি হয়ে যায়। তাহলে অ্যানাফেজের শেষের দিকেই এই অনুনালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, গলগি বডি, বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু যারা বিভিন্ন জিনিসপত্র রিলিজ করে, ক্ষরণ করে এবং নিজেরা পার্টিসিপেট করে এবং তৈরি করে ফ্র্যাগমোপ্লাস্ট বলে একটা বিশেষ ধরনের জিনিস বা আকৃতি। এই ফ্র্যাগমোপ্লাস্টটাই পরবর্তীতে সেলের মাঝখানে একটা প্লেট লাইক অংশ তৈরি করে, যাকে বলে কোষপাত বা সেল প্লেট। বলছে এবার পেকটিন, এই পেটিন না, এটা পেকটিন, যেমন ক্যালসিয়াম পেকটেট যৌগ সংযুক্ত হয়ে এবং কোষপাত দুটি আপাতত কোষের মাঝখানে মধ্য ল্যামেলা গঠন করে থাকে। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পেকটেট, কিছু প্রোটিন, লিগনিন সহযোগে মধ্য ল্যামেলা সুদৃঢ় হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি যে সবথেকে কোষের বাইরে কি জিনিস থাকে? মধ্য ল্যামেলা। তাহলে এই সেল প্লেট বা সেল প্লেট, ফ্র্যাগমোপ্লাস্ট থেকে সেল প্লেট, সেল প্লেট থেকে প্রথমে তৈরি হবে মধ্য ল্যামেলা, পরবর্তীতে সেখান থেকে ডিভিশনে কি তৈরি হবে? দেখো মধ্য ল্যামেলার উভয় পাশে অপত্য কোষের ভিতরের দিকে কোষ প্রাচীরের উপাদান জমে প্রাথমিক কোষ প্রাচীর গঠিত হয়। পরে প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে তিনটি স্তরে গৌণ কোষ প্রাচীর উৎপন্ন হয়। এইভাবে তৈরি হওয়া কোষ প্রাচীরের সারলকূপ বা অপারকূপ বা সরলকূপ বর্তমান থাকে। কোষ প্রাচীরের অতি ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে পাশাপাশি থাকা দুটি সাইটোপ্লাজমের সংযোগকে প্লাজমোডেসমাটা বলা হয়ে থাকে। সাধারণভাবে কোষ থেকে জল, আয়ন ইত্যাদি জিনিস পারবার হয়ে থাকে। তাহলে এখানে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হচ্ছে প্লাজমোডেসমাটা কি জিনিস স্যার একটু বুঝিয়ে বলুন। যেমন দেখো এইমাত্র তোমাদের এরকম ছবি এঁকে আমি বোঝাচ্ছিলাম না যে দুটো পাশাপাশি কোষ এরকম থাকে, মাঝখানে কে থাকে? মধ্য ল্যামেলা। এবার প্রশ্ন যে দুটো কোষের মধ্যে, পাশাপাশি কোষের মধ্যে খাবার দাবার মাঝে মধ্যে যাওয়া আসা হবে তো, ট্রান্সফার হবে তো? অ্যান্সার হবে হ্যাঁ। কি করে যাবে? দুজন তো কোষ প্রাচীর শক্ত পর্দা দ্বারা গঠিত থাকে, মধ্য ল্যামেলা থাকে, কি করে যাবে না? এদের মাঝখানেও ছোট 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 এরকম চ্যানেলের মতো আছে, ছোট ছোট ছিদ্র আছে, সেই জন্য এখানে লেখা আছে দেখো অতি ক্ষুদ্র ছিদ্র থাকে, অতি ক্ষুদ্র ছিদ্র থাকে দুটি কোষের মাঝখানে, যার মাধ্যমে সাইটোপ্লাজমের, এখানে ধরো এটা কোষ পর্দা আছে, এর সাইটোপ্লাজম আছে, এর কোষ পর্দা আছে, এখানে সাইটোপ্লাজম আছে, দুটো সাইটোপ্লাজমের মধ্যে কানেকশন হয়ে যায়, যার ফলে জল, আয়ন, নানা ধরনের যৌগ একটা কোষ থেকে আরেকটা কোষে ট্রান্সফার হতে পারে। তাহলে পাশাপাশি থাকা কোষের মধ্যে কি হতে পারে? ট্রান্সফার হতে পারে। তাহলে তোমাদেরকে যদি এমসিকিউ জিজ্ঞাসা করে যে প্লাজমোডেসমাটা কি বা প্লাজমোডেসমাটার কাজ কি, তোমাদের অ্যান্সার হবে প্লাজমোডেসমাটা হলো দুটি পাশাপাশি কোষে থাকা কোষ প্রাচীরের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যারা কি করে না তাদের পাশাপাশি কোষের মধ্যে জল, আয়ন, বিভিন্ন ধরনের যৌগের এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারে সাহায্য করে থাকে। তাহলে এটাই হচ্ছে কোষ প্রাচীরের পরমাণু গঠন। এতটা পর্যন্তই তোমাদের সেল মেমব্রেন, সেল ওয়াল বা কোষ প্রাচীর সম্পর্কে আমি পড়ালাম। একটুখানি জাস্ট 5 মিনিটে তোমাদের পুরো যে স্লাইডগুলো এতক্ষণ পর্যন্ত পড়ালাম, অনেকটা হয়তো তোমাদের হচপচ মনে হচ্ছে, একটুখানি জাস্ট বুঝিয়ে দিই। আমার কথাগুলো জাস্ট শোনো, তাহলে প্রত্যেকটা স্লাইড পিছনে যে যাবে পুরো বুঝতে পেরে যাবে। আমার কথাটা জাস্ট শোনো 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট যদি শোনো, তাহলে পরবর্তীতে যেগুলো তোমাদেরকে আমি আগে যেগুলো পড়িয়ে এসেছি বা যারা দেখছো পরবর্তীতে, তারা কিন্তু পরিষ্কার বুঝতে পেরে যাবে। তাহলে আজকে আমরা পড়লাম কোষ প্রাচীর বা সেল ওয়াল। সেল ওয়াল বা কোষ প্রাচীর কার বাইরে অবস্থান করে? সেল মেমব্রেনের। সমস্ত কি প্রাণী, সমস্ত কি জীবের ক্ষেত্রে কোষ প্রাচীর প্রেজেন্ট থাকে? অ্যান্সার হবে না। প্রাণী কোষে একদমই প্রেজেন্ট থাকে না, শুধুমাত্র প্রেজেন্ট থাকে কোথায়? উদ্ভিদ কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, নানা শৈবাল এবং কিছু প্রোটিস্টা। তাহলে প্রশ্ন হবে যে কাদের কাদের প্রেজেন্ট থাকে না? অ্যান্সার হবে সমস্ত প্রাণী কোষ এবং বেশ কিছু প্রোটিস্টা। কারণ আমি বলেছি যে কিছু প্রোটিস্টাতে সেল ওয়াল প্রেজেন্ট থাকে, তার মানে বাকি যারা প্রোটিস্টা আছে তাদের ক্ষেত্রে সেল ওয়াল প্রেজেন্ট থাকে না। এই কোষ প্রাচীর জেনারেলি একটা মৃত স্তর, একটা কেমন স্তর? মৃত। প্রত্যেকটা কোষ প্রাচীরের স্তরই কি মৃত বা প্রত্যেকটা কোষ প্রাচীরের অংশ কি মৃত? অ্যান্সার হবে না। কোষ প্রাচীরে আমরা তিনটে জিনিস দেখতে পাই মেনলি। একটা নাম হলো মধ্য ল্যামেলা, 2 নম্বর হলো প্রাথমিক কোষ প্রাচীর, তৃতীয় নম্বর হলো গৌণ কোষ প্রাচীর। কিছু কিছু বইয়ে আর একটা কোষ প্রাচীরের উল্লেখ থাকে, তার নাম হলো প্রগৌণ বা টার্সিয়ারি কোষ প্রাচীর।
এর মধ্যে প্রাথমিক যে কোষ প্রাচীর সেটা সম্পূর্ণভাবে জীবিত থাকে এবং জীবিত থাকার ফলে এটা হয় স্থিতিস্থাপক, যার ফলে একটা কোষ ছোট থাকলে আয়তনে বৃদ্ধি পাওয়ার সময় এই প্রাথমিক কোষ প্রাচীর থাকে এবং বৃদ্ধিতে তাকে সাহায্য করে থাকে। কিন্তু একটা কোষ যখন বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে যায় তারপরে তার গৌণ কোষ প্রাচীর বা প্রগৌণ কোষ প্রাচীর বা টার্সিয়ারি কোষ প্রাচীর এসে থাকে। তার মানে প্রাথমিক কোষ প্রাচীর হলো জীবিত, গৌণ এবং টার্সিয়ারি কোষ প্রাচীর হলো মৃত। ক্লিয়ার হয়ে গেছে? এবার এই কোষ প্রাচীর প্রথমকে আবিষ্কার করেছিলেন যদি ঘটনা বলতে হয় তাহলে অ্যান্সার হবে রবার্ট হুক। আমরা পড়েছিলাম না রবার্ট হুকের গল্প, যে তিনি সবথেকে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন, কিন্তু কোষটা কেমন ছিল? ডেড সেল। কেমন ছিল? ডেড সেল। ওই ডেড সেলেতে আমরা দেখেছিলাম এরকম ধরনের বাউন্ডারি, এই বাউন্ডারিগুলো যে তৈরি করছে তার নামই হলো কোষ প্রাচীর। তার নামই কি? কোষ প্রাচীর। প্রশ্ন হবে যে এই কোষ প্রাচীর কি কি জিনিস দ্বারা গঠিত? এই কোষ প্রাচীর মেনলি তৈরি হয় সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিনেজ বলে একটা বিশেষ ধরনের যৌগ দ্বারা। এবার কোশ্চেন হবে যে কোষ প্রাচীর প্রয়োজনীয়তা কি? কোষ পর্দা তো অলরেডি আছে, প্রাণী কোষে কোষ পর্দা আছে। অ্যান্সার হবে যে যে সমস্ত কোষের জেনারেলি আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের ক্ষেত্রে একটা প্রোটেকশন দেওয়া হয়, যান্ত্রিক সুরক্ষা দেওয়া হয়। তাহলে প্রধান কাজ কি কোষ প্রাচীরে? যান্ত্রিক সুরক্ষা দেওয়া। এই জিনিসটা যে বললাম এটাই এখানে লেখা আছে, তোমরা চাইলে স্টপ করে একবার দেখে নিতে পারো বা গোটা লেকচারটা করে এসছো। এরপর আসি যে কোষ প্রাচীর কোন প্রাণীতে বা কোন জীব, প্রাণী বলা ভুল, কোন জীবের ক্ষেত্রে কি দ্বারা তৈরি। আমরা দেখেছি যে বেশ কিছু প্রোক্যারিওটিক প্রাণী আছে, যেমন ব্যাকটেরিয়া বা পুরো কিংডম মোনেরা। এদের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি আলোচনা করি সেখানে কোষ প্রাচীর তৈরি হয় পেপটাইড ও গ্লাইকেন বলে একটা যৌগ দ্বারা। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যখন ভবিষ্যতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়বো তখন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ঘটনা পড়বো, সেখানে গিয়ে আমরা জানতে পারবো যে তাদের বিভিন্ন ধরনের যে উপাদান থাকার কারণে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ হিসাবে তারা কাজ করে থাকে। এরপর পড়বো ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। অ্যান্সার হবে কাইটিন দ্বারা। তারপর কোশ্চেন শৈবাল কি দ্বারা গঠিত। অ্যান্সার হবে গ্লাইকোপ্রোটিন বা পলিস্যাকারাইড দ্বারা। এই ছোট ছোট কোশ্চেনগুলো তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আসতে পারে। তারপর প্রশ্ন হবে যে কোষ প্রাচীর গঠিত হয় কোথা থেকে। অ্যান্সার হবে কোষ পর্দা থেকে। সেই জন্য এই পয়েন্টে লেখা যে কোষ পর্দা থেকে কোষ প্রাচীর নিঃসৃত হয় অর্থাৎ তৈরি হয়ে থাকে। জেনারেলি মোনেরা কিংডমের একটা বিশেষ ধরনের যে জীব রয়েছে তার নাম হলো মাইক্রোপ্লাজমা, তার মধ্যে কিন্তু কোন রকম কোষ প্রাচীর আমরা পাই না। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ একটা, যেটা এনসিইআরটি তে উল্লেখ করা হয়েছে। এরপর আসছে আমরা ইউক্যারিওটিক কোষ প্রাচীর। ইউক্যারিওটিক বলতে কি এই প্রোটিস্টা আর ছত্রাক কি ইউক্যারিওটিক নয়? না, ওরাও ইউক্যারিওটিক। আমরা যেটার উপর ফোকাস করছি সেটা হলো উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষেরই কোষ প্রাচীরটাকে নিয়ে আমরা ডিটেলসে পড়াশোনা করেছি এবং ডিটেলসে ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর পলিস্যাকারাইড, যেমন পলিস্যাকারাইড, লিপিড, প্রোটিন এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দ্বারা গঠিত হয়ে থাকে। পলিস্যাকারাইড হিসেবে কি কি থাকতে পারে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিনেজ, এগুলো কিন্তু থাকতে পারে। অর্থাৎ বহু স্তরে একটা কোষ প্রাচীর তৈরি হতে পারে। বহু স্তরের কথা বলতে গেলে বলতে হয় কোন কোন স্তর থাকে? মধ্যপর্দা থাকে, প্রাথমিক কোষ প্রাচীর থাকে, গৌণ কোষ প্রাচীর থাকে বা টার্সিয়ারি সেল ওয়াল থেকে থাকে। তাহলে কোষ প্রাচীরের বিভিন্ন অংশ কিন্তু থাকতে পারে। তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কি মনে রাখতে হবে? মধ্যপর্দা এবং কোষ প্রাচীর কখন তৈরি হয়ে থাকে। বাকিগুলো আমরা ডিটেলসে পড়েছি। মধ্যপর্দা মনে রাখবে দুটো কোষের মাঝখানে অবস্থান করে, দুটো কোষ প্রাচীরের বাইরে একদম অবস্থান করে, অর্থাৎ সব থেকে বাইরে, কোষ প্রাচীরের সব থেকে বাইরে যে অবস্থান করে সব থেকে লেয়ারটা, তার নাম হলো মধ্যপর্দা বা ইংলিশে বলা হয় মিডিল ল্যামেলা। এটা কি তৈরি করে? পেকটিন, সেলুলোজ, ক্যালসিয়াম এবং তার বিভিন্ন ধরনের যৌগ এগুলোকে তৈরি করে থাকে। ক্লিয়ার হয়ে গেছে? আর এই মধ্য ল্যামেলা দুটো কোষকে একসঙ্গে জুড়ে থাকতে সাহায্য করে, সেই জন্য একে মিডিলে পাওয়া যায়, একে বলা হয় মিডিল ল্যামেলা। তারপর হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কোষ প্রাচীর জেনারেলি কোষের বৃদ্ধি বা পরিস্ফুটন যখন ঘটে তখনই কিন্তু কোষ প্রাচীর তৈরি হয়ে যায়। আর এই প্রাথমিক কোষ প্রাচীর সম্পর্কে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হলো প্রত্যেক উদ্ভিদ কোষে প্রাথমিক কোষ প্রাচীর কিন্তু প্রেজেন্ট থাকবে। কি কি দ্বারা তৈরি হতে পারে এটা? সেলুলোজ, হেমিসেলুলোজ বা পেকটিনেজ দ্বারা তৈরি হতে পারে। প্রত্যেক কোষে থাকবে মানে কিছু কিছু উদাহরণ তো থাকতেই পারে, যেমন রসালো কাণ্ড, উদ্ভিদের মূল, ফল, পাতার কোষ ইত্যাদি থাকতে পারে। প্রশ্ন হবে তাহলে এই যে গৌণ কোষ প্রাচীর এরা কি থাকে না এই সমস্ত জায়গাতে? না, এই সমস্ত জায়গাতে থাকে না। সেই জন্য লেখা আছে যে গৌণ কোষ প্রাচীর কিছু কিছু পরিণত কোষেতে থাকতে পারে। সমস্ত কোষেতে গৌণ কোষ প্রাচীর থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আর যদিও থাকে গৌণ কোষ প্রাচীর, এর তিনটে স্তর দেখতে পাই, বহিস্থ, মধ্যস্থ এবং অন্তস্থ, তিনটি স্তরে বিভাজিত হয়ে যায়। এবং যেহেতু আমি বললাম যে প্রাথমিক কোষ প্রাচীরটা শুধুমাত্র সজীব, এরা যেহেতু সজীব নয় তাই এরা হয়ে থাকে অস্থিতিস্থাপক প্রকৃতির, দৃঢ় এবং জড় বা মৃত। তাহলে প্রশ্ন হবে তৈরি কি দ্বারা? তৈরি এরা অতিরিক্ত সেলুলোজ দ্বারা হয়ে থাকে এবং বেশ কিছু মাইক্রোফাইবার বা মাইক্রোফিলামেন্ট দ্বারা তৈরি হয়ে থাকে। এর সঙ্গে কি থাকে? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং জাইলেম বাহিকা। এরপরে যেটা থাকবে, যেটা কিছু কিছুতে দেখতে পাই, কিছু কিছু কলা বা কোষে দেখতে পাই, তার নাম হলো টার্সিয়ারি সেল ওয়াল বা টার্সিয়ারি কোষ প্রাচীর। এটা কিছু কিছু জায়গাতে দেখতে পাই এক্সট্রা প্রোটেকশন দেওয়ার জন্য। ক্লিয়ার হয়ে গেছে? এরপর আমরা যাব যে কোষ প্রাচীরের কাজ কি কি আছে। অবশ্যই প্রধান কাজ হচ্ছে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করা এবং নির্দিষ্ট আকৃতি দান করা। এরপর আমরা আসবো পরমাণু গঠন। এখানে আমি অলরেডি তোমাদেরকে ডিসকাস করে বললাম যে সেল ডিভিশন বা কোষ বিভাজনের সময় কি করে কোষ প্রাচীরটা গঠিত, ওটা কিভাবে কোষ প্রাচীর গঠিত হয়। আমি তোমাদেরকে বললাম যে কোষ প্রাচীর গঠিত হয় অ্যানাফেজ বা টিলোফেজের যে ফেজটা চলে সেখানেতেই। অ্যানাফেজ যখন ফেজটা চলে সেই সময়তেই আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু কাজ করে।
কোষ অঙ্গাণুগুলোর নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি। এরা জেনারেলি দুটো নিউক্লিয়াসের মাঝখানে জমা হয়। জমা হয়ে গিয়ে একটা বিশেষ ধরনের অংশ তৈরি করে, তাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। এই ফ্র্যাগমোপ্লাস্টটা পরবর্তীতে পরিণত হয় সেল প্লেট এবং এই সেল প্লেট ধীরে, ধীরে বিভিন্ন ধরনের জিনিসপত্র জমা হতে থাকে। মধ্য ল্যামেলা তৈরি করে, তার পরবর্তীতে কি তৈরি করে? প্রাথমিক কোষ প্রাচীর। তার পরবর্তীতে কি তৈরি করে? প্রাথমিক কোষ প্রাচীর এবং সেইভাবেই পুরোপুরি একটা কোষ প্রাচীর গঠন লাভ করে এবং সে একটা সেল ওয়ালের চারপাশে অবস্থান করে, সেল মেমব্রেনের চারপাশে অবস্থান করে। এবার প্রশ্ন হবে যে এই সেল মেমব্রেনের মতো কি এর কাজ? মানে সেল মেমব্রেনের মতো কি এর পারমিয়েবিলিটি? অ্যান্সার হবে না। কোষ প্রাচীর তুলনামূলক অনেক ভেদ্য বা পারমিয়েবল, যে তাকে ঢুকতে জেনারেলি দিয়ে দেয়। এবার যেহেতু যাকে তাকে ঢুকতে দিয়ে দেয়, এর মধ্যে কোনো না কোনো প্রোটেকশন থাকবে বা একটা কোষ থেকে আরেকটা কোষে যাওয়ার জন্য কিছু পথ থাকবে। অ্যান্সার হবে হ্যাঁ। কি থাকে? প্লাজমোডেসমাটা। দুটো পাশাপাশি কোষের মধ্যে ছোট ছোট কোষ প্রাচীরের ছিদ্র থাকে, যার মাধ্যমে একটা কোষ থেকে আরেকটা কোষের সাইটোপ্লাজমে খনিজ, আয়ন বা বিভিন্ন ধরনের যৌগ ট্রান্সফার করতে পারে, যার মাধ্যমে ট্রান্সফার করে তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এতটা পর্যন্তই তোমাদের সম্পূর্ণভাবে কোষ প্রাচীরকে আমি পড়িয়ে দিলাম। খুব অল্প সময়ের মধ্যে কভার করার চেষ্টা করেছি। নেক্সট দেখা হবে আমাদের মন্ডে রাত্রি 9টার সময়, যদি আমার শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ অল।